সবাইকে স্বাগত জানাচ্ছি রাজধানী টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্রিট রবিন এক্সপ্লেইনে। এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছে, আপনারা জানেন ইতিমধ্যেই, যারা আমাদের এই অনুষ্ঠান নিয়মিতভাবে দেখছেন তারা জানেন যে আমরা প্রতিদিনই কিছু ব্যাখ্যা শুনি, যে ব্যাখ্যাগুলো আমাদের জীবনের জন্য খুব দরকার। আমরা হয়তো কেউ জানি কিন্তু পর্যাপ্তভাবে জানি না, আবার হয়তো কেউ জানিই না যে এই যে সহায়তা বা এই যে সেবাগুলো আমার পাওয়ার কথা সেটা আমি পাচ্ছি না। সেরকমই আজকে আরেকটি বিষয় নিয়ে আমরা বসেছি এবং সেই বিষয়টি শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিই। আমাদের আজকের বিষয় হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দায়িত্বশীলতা, জবাবদিহিতা এবং বাধ্যকর দায়বদ্ধতা বাস্তবায়নে প্রযুক্তির ব্যবহার কতটা দরকার আর কতটা এই মুহূর্তে আমাদের দেশে ব্যবহৃত হচ্ছে। আজকের এই ব্যাখ্যায় ব্রিট রবিন এক্সপ্লেইনের যে পুরো আয়োজন, সেখানে অবশ্যই প্রতিদিনকার মতো ব্রিট রবিন রয়েছেন। আপনারা যারা নিয়মিত দেখেন আর যারা আজকেই মাত্র বসেছেন টিভি সেটের সামনে কিংবা আমাদের অনলাইনে, তাদেরকে বলতেই হচ্ছে যে ব্রিট, আমি এটা একটু আবারও এক্সপ্লেইন করে দিই। ব্রিট হচ্ছে ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদার, যাকে সংক্ষেপে আসলে আমরা ব্রিট বলে থাকি। তিনি এই ব্যাখ্যাগুলো দিবেন। আমি ফেরদৌসী আহমেদ রয়েছি সঞ্চালক হিসাবে, এবং আমাদের সাথে আরও একজন রয়েছেন যাকেও আজকে আমরা শুনবো। তিনি আজকে এখানে ভিকটিম হিসেবে উপস্থিত হয়েছেন। তার কি সমস্যা, কিভাবে তিনি সেই একদম নিজের যে পাওনাগুলো সেখান থেকে বঞ্চিত হয়েছিলেন, নাকি আসলে প্রতারিত হয়েছিলেন, সেটা তার মুখ থেকেই আমরা শুনবো। আমরা তাহলে আজকের যে বিষয় সেখানে চলে যাই। আমি শুরুতে আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। ব্রিট রবিন, আপনাকে একদম শুরুতেই আমি জানতে চাই, বাংলাদেশে এই যে সরকারি কর্মকর্তা কর্মচারী, তাদেরকে আমরা প্রায়শই শুনি তার দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়েছেন। জবাবদিহিতা নিশ্চিত করলে সেটা আবার হয় কি করে? দুর্নীতি করা কি সম্ভব? ধন্যবাদ আপনাকে। তিনটা জিনিস আমাদের কনফার্ম হতে হবে অবশ্যই: সাবজেক্ট, অবজেক্ট এবং মিনস, মানে উপায়। জি। সরকারি কর্মকর্তা কর্মচারীরা এর তিনটার মধ্যে কোনটা? তারা আসলে কার জন্য কাজ করেন? অবজেক্টিভ, লক্ষ্য, উদ্দেশ্য, তাদের কাজের উদ্দেশ্যটা কি? কাকে উনি সেবাটা প্রদান করেন? এই জায়গাটা নিশ্চিত হওয়া দরকার। উনি কি জনগণকে সেবা দেন, নাকি উনি কোনো ব্যক্তিকে সেবা দেন? এটা একটা ইউনিক, একটা কনস্টিটিউশনাল একটা ডেফিনেশন আছে জনগণের, যারা এই রাষ্ট্রের মালিক। সাংবিধানিকভাবেই তাদের শতভাগ দায়িত্ব, কর্তব্য এবং দায়বদ্ধতা হচ্ছে রাষ্ট্রের প্রতি। সংবিধানে আমরা যারা চুলচেরা বিশ্লেষণ করি, প্রত্যেকটা অক্ষর নিয়ে যারা আমরা কাজ করি, সংবিধানের অনুচ্ছেদের 21-2, এখানে দেখেন হুবহু, আমি এটা পড়ে শোনাই: সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। এখানে দুইটা জিনিস দেখেন, একটা হচ্ছে চেষ্টা আর একটা হচ্ছে কর্তব্য। এখানে কিন্তু বাধ্যবাধকতা নাই। মানে চরম ফাঁকিটা কোথায়? মানে এই জায়গাগুলো নিয়ে যেহেতু আগে কখনো কেউ কাজ করে নাই, যখন হয়তো এটা ড্রাফট করে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ড্রাফট করে, তারা এই বড় বড় হোল রেখেছে, মানে ফাঁক রেখেছে, তারা এমন এমন রেখেছে যেখান থেকে তারা বের হয়ে যায়। ব্রিট রবিন, আপনি কি মানে তাহলে এই ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছেন? অবশ্যই চ্যালেঞ্জ করছি। আপনি কি আমি একদম দায়িত্ব নিয়ে বলছেন? দায়িত্ব নিয়ে আমি চ্যালেঞ্জ করছি এটা। আচ্ছা, আইনের মধ্যে এই সমস্যা থাকার কারণেই তারা দায়িত্ববান না। আইনের মধ্যে এই সমস্যা থাকার কারণে তারা কর্তব্যপরায়ণ না, এবং তারা দায়বদ্ধ না। তারা দায়বদ্ধ না, সংবিধান তাদেরকে দায়বদ্ধ করে নাই। আপনি কিন্তু বলছেন কর্তব্যপরায়ণ না, দায়বদ্ধ না। তাহলে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের দিকে কিন্তু আপনি আঙুল তুলছেন। অবশ্যই তারা কিন্তু এই শো দেখছে। আমি সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে কিন্তু এখানে মিন করছি। আইন যেখানে তাদেরকে সুরক্ষা, যেভাবেই হোক, যেভাবেই সুরক্ষা দিয়েই হোক, তারা কিন্তু এই মুহূর্তে শো দেখছেন। তাহলে আপনি কতটা দায়িত্ব নিয়ে বলছেন সেটা কিন্তু একটা বড় বিষয়। আমি চ্যালেঞ্জ করে বলছি যে সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন। সেই আইন তাদেরকে তাদের দায়িত্ব পালনে, তাদের কর্তব্য পালনে, তাদের কার্য নিশ্চিত করতে, জনগণের সেবা করতে
কোনোভাবেই দায়বদ্ধ করেনি। আচ্ছা, তাহলে এটা সিস্টেমের দোষ আপনি বলছেন? এটা আমরা বলি গোড়ায় গলদ। আচ্ছা, আরেকটু বলি, আপনাকে বলি, তারপরে আপনি বুঝতে পারবেন। এখানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কার জন্য কাজ করেন। এখানে সিআরপিসির আমি 197 এটা নিয়ে আসতে চাই। যাই হোক, এটা খুঁজে বের করতে সময় লাগবে, যেটা নিয়ে আমরা কাজ করেছি। সেখানে শুধু যে ওনাদেরকে এখানে দায়মুক্তি দেওয়া হয়েছে তা কিন্তু না। এখানে সরকারি কর্মকর্তা কর্মচারী সে যে লেভেলের অপরাধী করুক না কেন, যেটা আপনি গোটা বিশ্বে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আপনি কল্পনাও করতে পারবেন না, সেটা আমি কমন লয়ের রেফারেন্স দিয়ে বলতে পারি। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী যদি কোনো ক্রাইম করে, তৎক্ষণাৎ সংসদে বক্তৃতা দেওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হবে। আর আমাদের দেশে একজন সরকারি পিয়ন সে যত ধরনের দুর্নীতি অপরাধী করুক না কেন, তাকে ধরতে কর্তৃপক্ষের পারমিশন লাগবে। কর্তৃপক্ষটাকে সেটা খুঁজতে খুঁজতে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী পর্যন্ত, সেটাও ডিফাইন করা নাই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষটা যে কে, এটা ডিফাইন করতে করতেই দেখা যাচ্ছে যে ওই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেটা ঠিক করবেন কি করতে হবে সেটাই হবে। এখানে এটা হলো একটা বিষয়। আর আপনার দায়িত্বশীলতা, জবাবদিহিতা এবং বাধ্যকর দায়বদ্ধতা, এই তিনটা বিষয় আপনি আমাকে প্রশ্ন করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটার উপর বেস করে সারা ওয়ার্ল্ডের সমস্ত সরকার ব্যবস্থা পরিচালিত হয়। আমাদের দেশে এটা এতটাই দুর্বল, এতটাই ভঙ্গুর, এতটাই অস্বাভাবিক যে এরা কোনো জায়গাতেই তারা জনগণের জন্য, আমাদের জন্য, রাষ্ট্রের জন্য তারা কাজ করে না। সেক্ষেত্রে তাহলে না এটাও করলে একটু তাদের জানতে কিছু চাই, হয় না। সংবিধান সংস্কার নিয়ে অনেক লম্বা একটা দীর্ঘ 9 মাসের যে আলাপচারিতা জাতীয় ঐকমত্য কমিশনে, আর সেখানে কি আসলে এখন আপনি দেখেন যে এই ধরনের সংস্কার প্রস্তাবগুলো কোনোভাবে এসেছে বা উত্থাপিত হয়েছে? এখানে কিছু জায়গায় তারা এটা তো প্রায় কত পেজের, আমি একটু দেখাবার চেষ্টা করি। সংস্কার কমিশনের 352 পেজের একটা রিপোর্ট। যখন 352 পেজের একটা রিপোর্ট থাকে, তার মানে বুঝতে হবে যে এটা বোধগম্য না, এটা সব কিছুই ভেগ। আর আমার বক্তব্য খুবই পরিষ্কার, সেটা হচ্ছে ভেগ কোনো শব্দ, কোনো এক্সপ্লানেশন অ্যাকসেপ্টেড না। বেগ, আমি আজকে দেখলাম ইউটিউবে একজন বলছে যে আমি 50 কোটি ফ্যামিলি কার্ড দিব, ওইটা নিয়ে কেউ ট্রল করছে, আমি জানি না, হয়তো এটা এই যে অবাস্তব বিষয়গুলো গ্রহণযোগ্য মনে করছেন না, কিন্তু ব্রিট রবিন, আপনাকে তো এটা মানতেই হবে। সেই জাতীয় ঐকমত্য কমিশনের যে জুলাই জাতীয় সনদ, সেখানে কিন্তু সেই সংস্কার প্রস্তাবে সবাই কিন্তু সাইন করেছে, এবং সেখানে সেই সমস্ত দলগুলোতে অনেক ব্যারিস্টাররা রয়েছেন। না, ওটা আমি বলছি যে 352 পৃষ্ঠার বিচার সংস্কার কমিশন যেটা করেছে, সে বিচার সংস্কার কমিশনে এটার পুরো রিপোর্টের সাথে আমার সামান্য হলেও কন্ট্রিবিউশন আছে। আমি বিচারপতি নঈম স্যারকে আমি নিজে ওনার হয়ে অনেকগুলো রিপোর্ট আমি তৈরি করে দিচ্ছি, ওনার সেক্রেটারিকে আমি দিয়েছি, এত মোটা সংস্কার আইডিয়াগুলো আমি তুলে দিয়েছি। সেগুলো কিছু কিছু জিনিস তারা নিয়ে আসছে, কিন্তু সেটা স্পষ্টভাবে আনতে পারতো, সেটাকে আনছে থিওরিটিক্যাল একাডেমিক ওয়েতে। ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ওই যে চেষ্টা করার মতো। আমার তো চেষ্টা করার দরকার নেই, আমার তো কাটকাট দরকার। তোমাকে আমি নিয়েছি আমার কাজ করার জন্য, সেখানে একটা কর্মচারী কি, সরকারি কর্মকর্তা কর্মচারীটা কি, এটা আমাদের তো বোঝা দরকার। তারা একটা ট্রাস্টি, তারা জাস্ট লাইক এ ম্যানেজার, তাই না? তারা একটা চাকরি তো কখনো তার অধিকার না, এটা শর্ত সাপেক্ষে সে একটা দায়বদ্ধ, তার দায়, তাই না? তো জনগণের কাছে তার দায়, সেই জায়গাটাতে সে মিনিমাম তার যে নিয়ম নীতি, তার যে বিধি বিধান, সেটা সে পালন করবে। এখানে তো সেগুলোর কোনো বালাই নাই, একদমই নাই। সে শুধু ব্যক্তি, একদম সচিব থেকে জেনারেল থেকে শুরু করে
একদম সরকারি সবচেয়ে ছোট যে চাকরি করে সে পর্যন্ত শুধু ব্যক্তিকে দেখে, তার টার্গেট হচ্ছে ব্যক্তি। আর আমার বক্তব্য হচ্ছে এই পুরো বিষয়টাকে টার্ন করতে হবে, তার একমাত্র টার্গেট হচ্ছে জনগণ। আচ্ছা, আমরা যে প্রায় পত্রিকায় দেখি যে ইংল্যান্ডের যে প্রাইম মিনিস্টার ছিলেন ডেভিড ক্যামেরন, উনি লাইনে দাঁড়িয়ে আছেন কফির জন্য, ওনাকে কিন্তু যিনি সার্ভ করছে ওনার কাছে সে ক্লায়েন্ট ধরে আসে, বলতে আপনি প্রধানমন্ত্রী, আপনি তাড়াতাড়ি আগে কফিটা নেন। তার একটা কফি বিক্রেতা, সেও তাকে এতটুকু তার সেন্স আছে যে উনি পরে আসছেন, উনি আমার 10 জনের মতো একজন কাস্টমার, উনি লাইনে থাকবেন, ওনার যখন লাইন আসবে উনি তাকে কফিটা দিবেন। সকালবেলা শীতের সময় কিন্তু একটা কফির ভিড় সবসময় দোকানে ওখানে পড়ে। একটা দোকানদারের এইটুকু কমন সেন্স আছে। আর আমাদের দেশের সরকারের এই যার বেতন তারা খায়, যার দ্বারা তার ফ্যামিলি মেনটেন হয়, তাদের সাথে তার এই যে দ্বিচারিতা, এই যে প্রতারণা, এই যে ভণ্ডামি, এই বিষয়টা পরিষ্কার করে। এখন আপনার কথা এর আগে কেউ বলেনি কেন? এর আগে কেউ বলেনি বলে কেউ বলবে না, কেউ শুরু করবে না? নাকি শুরু করে কি শেষ করতে পারবে, সেই প্রশ্নটা আপনাকে রাখি। না, এটা শেষ হবে কেন হবে আমি বলি। আইনের অনেকে তো এটাও মনে করতে পারে যে ব্রিট রবিন একটু লন্ডনে ছিল বেশ কিছু বছর, তো এখন ওইখানের মতো করে বাংলাদেশটাকে বানাতে চাই, কয়দিন বলবে টলবে তারপর সব শেষ হয়ে যাবে, এরকম না, এরকম হবে না, কিনা? না, এটা হবে না। কারণ দেখেন, আমরা এর আগেও বলেছি, আবার আমি এটা রিপিট করতে বাধ্য হচ্ছে, সেটা হলো যে দণ্ডবিধিটা হয়েছে 1860 সালে। ওই 60-61ও বলি আমরা অনেক হ্যাঁ, সময় 60 সালে করেছে। 1857 সালে সিপাহী বিদ্রোহের পর এখানে পুরো ব্যাখ্যাতেই বলা আছে যে 1857 সালে ব্রিটিশ ভারতবর্ষে ব্রিটিশের শাসনের ভিত নড়ে গিয়েছিল, ছিন্ন ভিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। সেই জায়গাটাতে তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য, আবারও বলছি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য, শুধু আইনের নামে যে টুলসটার কথা বলি, যে টুলসটার নামে চাইলে যে কোনো লোককে ধরে এনে ফাঁসি দেওয়া যায়, ক্ষুদিরামের ফাঁসি দেওয়া যায়, সূর্য সেনের ফাঁসি দেওয়া যায়, এবং কত হাজার লোকের তখন ফাঁসি দেওয়া হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে। ওই আইনটা আমরা এখন পর্যন্ত হুবহু রেখেছি, হুবহু, আমরা কোনো পরিবর্তন করি নাই। কেন? ওই যে ব্রিটিশ তাদের যে জঘন্য নিয়ন্ত্রণ কৌশল, সেটাকে আমরা বাঁচিয়ে রেখেছি। এটাই তো আমরা বলছি। আর আমরা এখন বর্তমানে কি চাই? আমরা বাংলাদেশে আমরা যারা আছি, বর্তমানে যারা এদেশের নাগরিক মনে করি, এই দেশে আমরা যারা সত্যিকার জনগণ মনে করি, তারা আমাদের জন্য আইন চাই। আমরা ওই ব্রিটিশ যেটা ওই সময় আমরা চাই না, আমরা হয়েছিল, ওটা থেকে বের হতে চাই, নিঃসন্দেহে আমরা জনবান্ধব চাই, জনগণের একদম দোরগোড়ায় যে সেবা পৌঁছাবে সেরকম আইনই তো আমরা চাই, সেটা ডেফিনেটলি চাই। এই যে আপনি বললেন আইনের একদম গোড়ায় গলদ বা ফাঁকফোকর গলিই আসলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা সেই জবাবদিহিতাটুকু নিশ্চিত করে না, তারা দায়বদ্ধ হয় না। কিন্তু তাদের কি আসলে এখানে কোনো ধরনের নিজের আন্তরিক যে প্রচেষ্টা, সেটারও কোনো ঘাটতি রয়েছে কিনা? ম্যানেজমেন্ট এইভাবে চলে না। ম্যানেজমেন্ট কিভাবে চলে আমি একটা উদাহরণ দিয়ে বলি। 2010 সালে যারা হয়তো ওই সময় ইংল্যান্ডে ছিল তারা হয়তো অনেকেই জানে যে নিউহ্যামে পুলিশ স্টেশনে একজন পুলিশ কর্মকর্তা পরপর 3টা টেলিফোন রিসিভ করতে ব্যর্থ হয়, ফলশ্রুতিতে তার চাকরি চলে যায়। এবং উনি আপিল করেন, আপিলে উনি হেরে যান, এবং উনি সুপ্রিম কোর্টে যান, সুপ্রিম কোর্টে উনি হেরে যান, কুইন্স বেঞ্চে যান, কুইন্স বেঞ্চেও হেরে যান। এবং সাধারণ পত্রিকায় যখন আসে তখন কিন্তু ওখানে বলা হয়েছে যে উনি যে দায়িত্ব, ওই যে রেসপন্সিবিলিটি নিয়ে উনি চাকরিটা জয়েন করেছিলেন, উনি ওটা তো রেসপন্সিবল একটা জায়গা, তো যার রেসপন্সিবিলিটি নাই, সে ফেল করেছে, তাকে কিন্তু ওই সুযোগ রাখার, আমাদের দেশে যেটা হয় 3বার কেন, আমি যদি 300বারও যদি আমি আমার দায়িত্ব পালন না করি, কিন্তু আমার কিন্তু কোনো যায় আসে না, তাকে কিন্তু কুইন্স বেঞ্চে চাকরি ফেরত দিতে পারে নাই। চাকরিটা তার অধিকার না, এটা শর্ত সাপেক্ষ একটা ট্রাস্ট, আমি তাকে বিশ্বাস করে দায়িত্বটা দিয়েছে, সে পালন করে নাই। বাংলাদেশে প্রেক্ষাপটে একবার যদি কেউ চাকরি পায়, আমৃত্যু পর্যন্ত সে কোনো কাজ না করলেও তাকে কিন্তু আপনার দায়িত্ব, সরকারের দায়িত্ব হচ্ছে তাকে লালন পালন করা, তাকে টাকা দেওয়া, পয়সা দেওয়া, এই করা। শাস্তিটা একটু আগে তো আপনি নিজেই বললেন যে পারফেক্টলি কাজ না হলে সাথে সাথে বেতন কেটে ফেলে।
এইটা নিশ্চিতকল্পেই এই যে প্রযুক্তির ব্যবহারের কথা বলছেন আপনি, আপনার একটা প্রশ্ন ছিল যে প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনায় কোনোভাবে রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি এবং লায়াবিলিটি, দায়িত্বশীলতা, জবাবদিহিতা এবং দায়বদ্ধতা, এটা যদি ইন্ট্রোডিউস করা যায় তখন তো এটা মেশিনের কাছে চলে যাবে, ওই আলাপি পরে আসবে। মেশিনের কাছে চলে যাবে। সেখানে আপনি বলছিলেন যে এখানে সদিচ্ছা বলতে কোনো আসলে নাই বা আপ্রাণ চেষ্টা বলতেও কিছু নাই, একটা সিস্টেমের মধ্যে যদি সেটাই হবে তাহলে যারা ঘুষ খাচ্ছে তারা কি আসলে অনিচ্ছা সত্ত্বে ঘুষ খাচ্ছেন, শুধু সিস্টেমের কারণে ঘুষ খাচ্ছেন? এটা এক কথায় বলা মুশকিল অনেকে তো খাচ্ছেন না। না, এটা বলা মুশকিল। এটা তো আমরা তো সিস্টেম কখনো, যেমন মেশিন ভুল করে না, ক্যালকুলেটর অঙ্ক করে ভুল করে না, তাই না? এখানে কে খাবে কে খাবে না কি করবে এই হিসাব নিকাশে এখন বর্তমান ম্যানেজমেন্ট নাই। ম্যানেজমেন্ট এমন একটা পর্যায়ে চলে গেছে যে সে সিস্টেমে বিশ্বাস করে যে উনি কাজ করছেন, পারফরমেন্স ভালো, উনি রিওয়ার্ডেড হবেন অটোমেটিক, প্রযুক্তি তাকে সেই রিওয়ার্ড ডিক্লেয়ার করে দিচ্ছে। উনি ঠিকমতো কাজ করেন নাই, উনি পানিশড হয়ে যাবেন। ঠিক আছে, বাংলাদেশে জনপ্রশাসন নামের একটা মন্ত্রণালয় আছে। জি, জনপ্রশাসন মন্ত্রণালয় আছে। তো সেই জনপ্রশাসন মন্ত্রণালয়, যেহেতু আমি বারবার আইনের কথা বলছি, জনপ্রশাসন মন্ত্রণালয় ওনার কাজ হচ্ছে জাস্ট লাইক HR অফ গভর্নমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের দায়িত্বটা তারা পালন করে। বিভিন্ন সরকারি দপ্তর, পরিদপ্তর, উপদপ্তরে তারা তাদের সরকারি কর্মকর্তাদেরকে পদায়ন করেন। এবং আপনি যদি গোটা বিশ্বের সাথে তুলনা করেন, একমাত্র বাংলাদেশে এই HR ডিপার্টমেন্ট, যে লোক ফরেন্সিকের এক্সপার্ট, বিদেশ থেকে ট্রেনিং দিয়ে নিয়ে আসছেন, ওকে নিয়ে আপনি ট্রাফিকের ডিউটিতে লাগাই দিচ্ছেন। যেই ডক্টর সে ইয়ের উপরে ডিগ্রি নিয়ে আসছে, তাকে আপনি এমন একটা জায়গায় রাখছেন যাতে সে কোনোভাবে পারফর্ম করতে না পারে। একজন সরকারি কর্মকর্তা যে লাইনে স্পেশালিস্ট, তাকে অবশ্যই আপনি ওই লাইনে না দিয়ে আপনি এমন একটা লাইনে দিবেন যাতে সে কোনো পারফর্ম করতে না পারে। একজন কম্পিউটার বিজ্ঞানীকে আপনি বাংলা লেকচারার বানাই দিবেন। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি যে একটা অফিসারকেও আপনি যথাযথ জায়গায় পদায়ন করতে তাদেরকে দিবেন না। এটা কেন হচ্ছে? কারণ ব্যক্তি করছে। এই জায়গায় মেশিন বসাই দেন না, এই জায়গায় মেশিন বসাই দেয়। এখানে প্রযুক্তির এখানে আমি প্রযুক্তি বসাই দেন, মানে ম্যানুয়াল সিস্টেম থেকে বের হয়ে যেতে বলছেন। হ্যাঁ, প্রযুক্তি বসাই দেন, মেশিন লার্নিং সিস্টেম বসাই দেন, যার যেরকম পারফরমেন্স সে মোতাবেক সে পদায়ন হবে, দায়িত্ব পালন করবে, বাংলাদেশ ঠিক হয়ে যাবে। এটা হলো একটা বিষয়। সেকেন্ড হচ্ছে, এখানে ঘুষ, দুর্নীতি, ইচ্ছা অনিচ্ছার বিষয়টা আমার কাছে একেবারেই অমূলক, একেবারেই গুরুত্বহীন। বিষয়টা হচ্ছে সিস্টেম। আমার সিস্টেমে সে এখানে পুলিশের দায়িত্ব পালন করছে, সে আমাকে সেবা দিবে, সেবা দিতে পারবে না, সে ওই দায়িত্বে থাকবে না, একদম হিসাব বরাবর ক্লিয়ার। এবং এটা করা এখন খুবই সম্ভব। জি, অন্য দেশে যেহেতু সম্ভব, আমাদের দেশে আপনি আসলে প্রযুক্তির ব্যাপারে গুরুত্ব দিচ্ছেন এবং সেই জায়গায় মনে করছেন প্রযুক্তি যদি চলে আসে, ম্যানুয়াল সিস্টেম চলে যায়, তাহলে আসলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ওই সিস্টেমে কাজ করবেন, তখন আর এই ধরনের কোনো সমস্যা হবে না। দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের আসলে কতটা দায়বদ্ধ থাকা উচিত কিংবা তাদের জবাবদিহিতা কিভাবে নিশ্চিত করা সম্ভব। সেখানে ব্রিট রবিন কিন্তু খুব গুরুত্ব সহকারে বললেন যে সেখানে আমরা প্রযুক্তির ব্যবহার নিয়ে আসলে এই ধরনের ঝামেলা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। আর বিদ্যমান যে আইনগুলো রয়েছে, সেগুলো আমরা আগেও কথা বলেছি, আইন সংস্কারের দরকার রয়েছে, সেগুলো হলেও আসলে আমরা বের হয়ে আসতে পারবো। এরপর আমাদের জীবনে আসলে নানান ধরনের সমস্যা রয়েছে। আজকে আমাদের সাথে একজন ভিকটিম রয়েছে, তার সাথে এখন পর্যন্ত আপনাদের আমি আলাপ করিয়ে দেইনি। আমরা ছোট্ট বিরতি শেষে তার কাছে যাব, তাকে আলাপ করিয়ে দিব, আর তার সমস্যা কেন তিনি ভিকটিম হিসেবে নিজেকে দাবি করছেন সেটাও বলবো। সাথে থাকবেন।